বিশেষ মুহূর্তে লিঙ্গ ও নিস্তেজ সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আমি দুটি কেসের কথা বলবো যারা আমার কাছে আসছিল। সেই কেস দুটি আমরা আশা করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কী জন্য এই নিস্তেজটা হয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কেস দুটোর মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় সেটিও আমাদের এই ভিডিওতে থাকবে। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও আপনি পেতে পারেন। কিছুদিন আগে একজন পেশেন্ট আমার কাছে আসে, হাজব্যান্ড আসেন এবং হাজব্যান্ড এসে তার ডিটেলসটা দেন যে সে হচ্ছে ঢাকাতে থাকে, খুব অল্প টাকাতে একটা নাইট গেটের জব করে এবং সে যখন রাতে জব করে তখন হচ্ছে যে দেখা গিয়েছে যে তার রাতে ঘুম হয় না এবং তার কিছুদিন আগে বিয়ে হয়েছে, 3 মাস আগে, এবং 3 মাস আগে বিয়ে হওয়ার সময়ে প্রথম রাতের পরে তার ওয়াইফকে আর ভালো লাগছে না এবং এটি তাদের ভিতরে যে একটা কাপল রিলেশনশিপটি সেটাকেও আস্তে আস্তে দূরে সরে নিচ্ছে এবং সেই ক্ষেত্রে সে এখন এসেছে আমার কাছে। তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি, স্ট্রেস হয় এবং তার বাড়িতে যেতে ইচ্ছা করে না। তার পরিবার গ্রামে থাকে, সে থাকে ঢাকাতে। তো এই ক্ষেত্রে আসলে সে কী করবে? সে এসেছে তার অ্যাংজাইটি স্ট্রেসের কারণে এবং তার কোনো কিছু ভালো লাগে না, তার হতাশা লাগে, তার ডিপ্রেশন লাগে, মনে হয় এই জীবনে আর থেকে কী লাভ। সো যখন তাকে আমি এক্সপ্লোর করি আস্তে আস্তে এই বিষয়টি কবে থেকে হয়েছে এবং সে ঢাকাতে থাকে, সদ্য বিবাহিত, সেক্ষেত্রে এটা যায় না কেন, সেই কথার আলোকে সে বলে যখন বাসর রাতের প্রথম দিন যখন সে তার ওয়াইফের সাথে একটা সম্পর্কে যায় তখন প্রথমেই হঠাৎ করে হয়ে যায় অল্প সময়ের ভিতরে এবং তখন তার ওয়াইফ হচ্ছে এটিকে একটু নেগেটিভভাবে দেখে, মন খারাপ করে এবং পরবর্তীতে যেটি হয় ওই পরের দিন আবার ঠিক একই রকম ঘটনাটি হয় এবং ওই সময়টায় প্রথমবার যখন হয় তখন হাজব্যান্ড এটাকে লক্ষ্য করেছিল যে তার ওয়াইফের যে ফেশিয়াল এক্সপ্রেশন সেটি খুব বেশি খুশি ছিল না তার মনে ভিতরে, তার এক্সপ্রেশনে। তো ওই সময়টায় তিনি যেটি করেন যে পরবর্তীতে যখন আবার ইন্টারকোর্স করতে যায় তখন মনে হয়েছিল যে আমি তো হয়তো এর চেয়ে বেশি পারি না, আর আমি যদি আবারও করি তখন সে তো মন খারাপ করবে। ঠিক একই রকম চিন্তা যখন করে তার একই রকম অবস্থা হয় এবং ঠিক সেই সময়টাতে তার ওয়াইফ এই নিয়ে কথা শোনায়। কথা শোনানোর পর দেখা গেছে যে বেশ কয়েকদিন তারা এরকম কোনো ইন্টারকোর্সে যায় না এবং একটা সময় দেখা গিয়েছে যে তার কোনো এক ভাবি এটিকে নিয়ে তার কথা শুনিয়েছিল এবং সেই কথাটা শোনার পর এখন তার বাড়িতে যেতে ইচ্ছা করছে না এবং এটি যখন অনেক দিন হয়ে গিয়েছে তখন তার ভিতরে হতাশা, লজ্জা এবং ভয়, আমি যদি আবার ওখানে যাই তাহলে হয়তো তারা কথা শোনাবে, এই কথাগুলো বলে দিয়েছে। তো এই যে কেসটা, এই ক্ষেত্রে কি হয়েছে, সে এটা প্রথম থাকা অবস্থায় যখন ওই যে পাশের বাসার ভাবি যখন এই কথাটা বলে তখন কিন্তু সে মনে করেছিল যে আমি আর বাড়িতে যাব না, কারণ হচ্ছে গেলে আবার হয়তো বা আমার একই রকম অবস্থা হবে, সো সেই ক্ষেত্রে তো এটা আমার জন্য খারাপ হবে, সবাই আমাকে খারাপ ভাববে। তো তখন কি হয়, তার কিন্তু হতাশা, অ্যাংজাইটিগুলো তৈরি হলো। এখন এটি একটি কেস, এই কেসের বিষয়টি কিভাবে তার ক্ষেত্রে ভালো হয়েছে সেটা আমি পরে বলছি। আরেকটা কেসের ক্ষেত্রে আমি বলি যে একজন কাপলের তাদের ক্ষেত্রে খুব ভালো সম্পর্ক, তাদের দেখাশোনা হয়েই পরবর্তীতে বিয়ে হয় এবং যখন তার সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো প্রথম বাসরাতে করতে যায় তখন দেখা গিয়েছিল যে ভালোই যাচ্ছিল, সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু কিছুদিন যেতে যেতে হঠাৎ করে জানতে পারে তার ওয়াইফ আসলে তার যে সেক্সুয়াল আর্জের বিষয়টি সেটি খুব বেশি খুশি না, কারণ তার অর্গাজম হচ্ছে না। ওই সময়টা তারা এটা বুঝতেও পারে না, তারা মনে করে এটা একটা আনন্দের বা মজার একটা মুহূর্ত, কিন্তু সেই মজাটা সে উপভোগ করতে পারছে না। তো এটা যখন চলতে থাকে একটা সময় কি হয় যে ওই যে হাজব্যান্ডের ভিতরে বিভিন্ন রকমের অপরাধবোধ কাজ করে, কারণ যে সে তো করতে পারে না। এটাও অনেকদিন চলতে চলতে একটা সময় সে মনে করে যে আসলে আমার যে ওয়াইফ আছেন সে তো খুব কষ্টে আছে এবং সেই কষ্টের জন্য আমিই দায়ী। এরপর সে মনে করে যে কোনো এর জন্য চিকিৎসা নেওয়া দরকার। তখন হলো বাংলাদেশে বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেয় এবং বিভিন্ন রকমের ডাক্তারের কাছে যায়। যখন দেখে কোনো রকমের সলিউশন আসছে না তখন সে অন্য আরও 2-3টে কান্ট্রিতে যায়, ইন্ডিয়াতে যায় এবং এছাড়াও আরও কয়েকটা কান্ট্রিতে যায় এবং যাওয়ার পর তাকে কিছু ওষুধ দেয়। ওষুধগুলো 2 ধরনের ওষুধ। এক ধরনের ওষুধ হচ্ছে যে তাকে বলা হয় এক জায়গাটাতে যে যখন সে যৌন মিলন করবে তার খাওয়ার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে খাবে, যখন এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাবে এবং সেটা যখন খায় কিছুটা তার অনুভব হয় এবং সেটাও খুব পরিপূর্ণভাবে হয় না। আবার
পরবর্তীতে যেটি হয়েছে যে অন্য জায়গায় যখন যায় তখন প্রায় 3-4 মাসের ওষুধ দেয়, কিন্তু সেই জায়গাটাতেও সে খুব ভালো ফিল করতে পারে না। এরপর যখন অন্য একটা কান্ট্রিতে যায় তখন বলে যে তোমাকে কাউন্সেলিং নিতে হবে, বা কাউন্সেলিং বা সাইকোথেরাপির এই জায়গাটিতে তোমার কাজ করতে হবে। এরপর যখন আমার কাছে আসে, পরবর্তীতে কী হয় সে বিষয়টি নিয়ে আমি কথা বলবো। এখন এই যে যৌনতার বিষয়টি, এটি আসলে কী জন্য হয় সেটি আমি একটু বলি। অনেক কারণে হতে পারে। প্রথমত, যেহেতু আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, আমার সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে অনেকেই আসেন যাদের ভিতর ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকে, এবং তাদের ভিতরে বিভিন্ন রকমের অনৈতিক চিন্তা, নেতিবাচক চিন্তা থাকে। হয়তোবা অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে বিয়ের আগে তার হয়তোবা সে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিল, হয়তোবা তার বয়স যখন অনেক ছোট ছিল, অথবা তার ফিজিক্যালি অ্যাবিউসিভ যে ঘটনাগুলো সেগুলো অনেক বেশি ছিল, অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকতো। আবার পরবর্তীতে দেখা গেছে সে হয়তোবা মন খারাপ বা স্ট্রেস অ্যাংজাইটি অনেক বেশি, অথবা প্রেশার হচ্ছে তার চাকরির ক্ষেত্রে, অথবা ফ্যামিলিগত বিভিন্ন কারণে অশান্তি তৈরি হচ্ছে। তো এটার কারণে কিন্তু তাদের যে সেক্সুয়াল যে বিষয়গুলো কমে যায়। এবং এর পরবর্তীতে দেখা যায় অনেক ক্ষেত্রে যাদের ভিতরে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার অনেক দিন ধরে থাকে এবং অনিয়ন্ত্রিতভাবে থাকে, তারা চিকিৎসা নিচ্ছে না, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। পোস্টেড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে, হাজব্যান্ডের পেনিসের যে হচ্ছে যে বেইনগুলো, সেখানে যদি ইমমেচিউর কোনো বেইন থাকে সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন যে টেস্টোস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ পুরুষদের ক্ষেত্রে, যেটাকে সেক্স হরমোনও বলা হয়ে থাকে, সেটির পরিমাণ যদি কম থাকে, যেমন গত সপ্তাহে এমন একজন এসেছিল যে সে এই ধরনের টেস্ট করেছে এবং সেক্ষেত্রে তার টেস্টোস্টেরন হরমোনটা যেমন 7, 8 বা 10-এর মতো থাকতে হয়, সেখানে তার 0.8 আসছে। তো এই ক্ষেত্রে কি হলো যে তার এই যে এটা একটা ফিজিক্যাল কজ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে আমাদের কাছে যারা আসে বা এই ধরনের সমস্যা, তাদের 90 to 95%ই থাকে তাদের ভিতরে অসামঞ্জস্যতাপূর্ণ আচরণ, বা নিজেদের ভিতরে যে ভালো লাগার অনুভূতিগুলো শেয়ার করতে পারে না। সবসময় বিভিন্ন রকমের কথাবার্তা হয় এবং সেই কথাবার্তাগুলো একজন একজনকে অ্যাকসেপ্ট করতে পারে না। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এখন আসেন যে চিকিৎসা বা তাদের জন্য কি পরামর্শ থাকতে পারে। আমি বলবো প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যখন যৌন বিশেষ মুহূর্তে আপনারা যে দেখবেন লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে, ঠিক হঠাৎ করে এটা হওয়া মানেই আপনাকে নিজের ব্রেনের সিগন্যাল পাঠাতে হবে যে এটা আমার কী হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওই যে প্রথম কেসটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে সে যখন পরবর্তীতে এই ধরনের অ্যাক্টিভিটি করতে যায়, হঠাৎ করে মনে আসে আমি তো পারি না, আমার দ্বারা তো সম্ভব না, ঠিক তখনই তার লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। এবং সে তখন বলেছিল আমার আর্জ হয়, আমার অনুভব হয় যে এটা আমার দরকার এবং আমি করতে চাই, কিন্তু আসলে দেখা যায় যে আমার হয়তো বা এটা দাঁড়িয়েছে, কিন্তু যখনই আমি এটা করতে যাই, পেনিট্রেট করতে যাই, তখনই দেখা যায় যে আমার নিস্তেজ হয়ে গেছে। সো এটা কিন্তু অন্যতম প্রধান কারণ। এছাড়া শারীরিক বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলোও কিন্তু আইডেন্টিফাই করার জন্য একজন ফিজিশিয়ান কাছে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই যে হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে কিছু টেস্ট দেওয়ার দরকার হয়। সেক্ষেত্রে একজন সাইকাট্রিস্টের কাছে যেতে পারে, অথবা যে কোনো গাইনোকোলজিস্টের কাছে যেতে পারে, বা যৌন রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে কিন্তু যেতে পারেন। তো এটা যদি এরকম হয় যে তাদের শারীরিক কোনো কারণ নেই, তাহলে এই সমস্যাটি মানসিক, এবং সেই ক্ষেত্রে তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি জায়গাটা কমানো, নিজেদের ভিতরে যে কনফ্লিক্টগুলো থাকে সেগুলো কমিয়ে নিয়ে আসা, সাথে সাথে তাকে মোটিভেশন দিয়ে তার যে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো কিভাবে সে সম্পূর্ণ করতে পারে সুন্দরভাবে, ভালোভাবে, সেগুলোকে আরও মোটিভেটেড করা। অনেক সময় দেখা যায় কাপল কাউন্সেলিং খুব দরকার হয়ে পড়ে, অর্থাৎ স্ত্রীর যে প্রয়োজনটা এই ক্ষেত্রে অনেক বেশি থাকে, এবং তখন তাদেরকে একত্রে বসিয়ে তাদের ভিতর যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, লাভ রিলেশনশিপ সেটা কি বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি কাজ করানো হয়। তো আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস আমি বলবো, আপনাদের যখন এই ধরনের বিষয়গুলো থাকবে, যে যখন আপনার পার্টনারের সাথে আপনি ধরনের অ্যাক্টিভিটি করতে যাবেন, একজন একজনকে প্রচুর প্রশংসা করবেন, এবং সেই ক্ষেত্রে এই প্রশংসাটা দেখবেন আপনাদের ভিতরে একটা বন্ডিং তৈরি হবে, এবং বিশেষ মুহূর্তে ভালো কথাই মনে হবে, নেগেটিভ কথাগুলো হবে না। এটা একটা জিনিস। অনেক সময় কিগাল এক্সারসাইজ রয়েছে, বা অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার ইউটিউবে সার্চ দিলে এই ধরনের ভিডিও দেখতে পারবেন অসংখ্য, সেগুলো আপনার প্র্যাকটিস করতে পারেন। হাঁটা চলা, ফিজিক্যাল এক্সারসাইজ, ভালো উন্নত মানের খাওয়া দাওয়া। উন্নত মানের বলতে এটাই বোঝাতে চেয়েছি, এখন উন্নত মানের বলা হয় ফাস্টফুড বা দামি খাবারগুলো না। এখন আমি এটা বোঝাতে চেয়েছি, বা আপনারা এটা বুঝবেন যে সবুজ শাকসবজি, তাজা ফল ফ্রুট, হ্যাঁ, রাত না জাগা,
এগুলো আপনারা যদি ঠিকমতো করেন তাহলে দেখবেন আপনার মাইন্ড এবং বডি একটা একটা ভালো লাগার অনুভূতি, একটা স্ট্রেংথ কাজ করবে। সাথে সাথে একটু মেডিটেশন করা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, অতীতের এবং বর্তমানের কথা চিন্তা অতিরিক্ত না করে বর্তমানে থাকা, এগুলো করলেই দেখবেন যে আপনার যে এই যৌন সমস্যা বা যে কোনো রকমের সমস্যা থাকুক আপনি কাটিয়ে উঠতে পারবেন। ভিডিওটি আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আবারও একবার বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।